হ্যালো বন্ধুগণ, স্বাগতম জানাই আবারও একবার আজকের ইউটিউব সেশনে। তো আজকে আমরা সোশ্যাল সায়েন্সের কোয়েশ্চেনগুলো ডিসকাস করব, যেগুলো আসাম ইউপি টেটে এসেছিল, সদ্য সমাপ্ত আসাম ইউপি টেট। তো সেগুলো আমরা ডিসকাস করব এবং এই কোয়েশ্চেনগুলো রিকালেক্টেড কোয়েশ্চেন, অর্থাৎ মেমোরি বেসড কোয়েশ্চেন, কালেক্টেড কোয়েশ্চেন বা রিকালেক্টেড অনেক স্টুডেন্ট এক্সপিরিয়েন্স যারা এক্সামে অ্যাপিয়ার হয়েছিলেন ওদের থেকে কালেক্টেড কিছু কোয়েশ্চেন। তো অলমোস্ট আমরা 60 কোয়েশ্চেন সেটা দেখে নেব। তাহলে ভিডিওটি শুরু করার আগে আবার একবার রিকোয়েস্ট করছি, প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আপনি ফিউচারে আরও কোনো নতুন কোনো ভিডিও, টেট রিলেটেড বা যে কোনো একটি কম্পিটিটিভ এক্সাম রিলেটেড ভিডিও এলে সেটার নোটিফিকেশন পেতে পারেন। তাহলে শুরু করছি প্রথম কোয়েশ্চেন। এরকম একটি কোয়েশ্চেন এসেছিল যে হোয়াট টাইপ অফ ইকোনমি ইজ প্রিভেলেন্ট ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের অর্থনীতি কী ধরনের। তো সেটা আমরা একদম ইজি কোয়েশ্চেন, হাই স্কুল লেভেলে আমরা পড়েছি। তো সেটা হচ্ছে মিশ্র অর্থনীতি, অর্থাৎ মিক্সড ইকোনমি। এরপরে কোয়েশ্চেনটি হলো হোয়াট ইজ দ্য রিটায়ারমেন্ট এজ অফ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অর্থাৎ সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস, সবচেয়ে উপরের যে জাস্টিস, জাজ, তো ওনাকে চিফ জাস্টিস বলে, ওনার রিটায়ারমেন্ট এজ কত। তো সেটা অনেক অপশন ছিল, তো শুদ্ধ উত্তরটি হবে 65 ইয়ার্স। তো চিফ জাস্টিসের সময়সীমা 6 ইয়ার্স হয়, না হলে যদি ওনার 6 ইয়ার্স পূরণের আগে যদি ওনার কার্যকাল 6 ইয়ার্স, কিন্তু এই কার্যকাল পুরোর আগে যদি ওনার 65 ইয়ার্স হয়ে যায়, কিন্তু তখন উনি রিটায়ারমেন্ট হতে হবে। তো যেটা আগে হবে, অর্থাৎ 65 ইয়ার্স হলে যদি আগে হয়ে যায় তখন রিটায়ারমেন্ট হয়ে যাবেন, বা যদি 6 ইয়ার্স কমপ্লিট হয়ে যায় এজ এ চিফ জাস্টিস তাহলে উনি রিটায়ারমেন্ট নিয়ে নেবেন। এরপরে কোয়েশ্চেনটি হলো হোয়াট ইজ দ্য প্রেজেন্ট মেম্বার অফ লোকসভা। তো প্রেজেন্ট মেম্বার যদি বলে তাহলে হবে 543। তো শুদ্ধ উত্তরটি হবে শুদ্ধ উত্তরটি হবে 543। তো সেটা হবে শুদ্ধ উত্তর। আমরা অপশনগুলো অপশন যেহেতু মনে নেই, তো সেজন্য অপশনগুলো দিচ্ছি না। তো বারবার বলছি যে এগুলো মেমোরি বেস, তো এখানে অনেক ভুল ভ্রান্তি হতে পারে, তো সেটা আপনারা খেয়াল রাখবেন। আমরা জাস্ট আনসারগুলো দিচ্ছি, তো এরকমভাবে আপনারা আনসারগুলো মিলিয়ে নেবেন। এরপরে কোয়েশ্চেনটি হচ্ছে হু বিল্ড উমানন্দ টেম্পল। উমানন্দ টেম্পল কে তৈরি করেছিলেন। তো সেটা হচ্ছে গদাধর সিংহা, এবং সেটা আইপিএসসি প্রেলিমসেও কিন্তু এসেছিল 2020-র প্রেলিমস, অর্থাৎ এই 2021-এর যে প্রেলিমস হলো, তো সেটাতেও এসেছিল। এরপরে কোয়েশ্চেনটি হচ্ছে হোয়ার ওয়াজ দ্য ক্যাপিটাল অফ পাল ডাইনেস্টি কিং রত্নপাল। রত্নপালের ক্যাপিটাল কোথায় ছিল, পাল ডাইনেস্টির যে রাজা, তো সেটা হচ্ছে দুর্জয়নগর। এরপরে কোয়েশ্চেনটি হচ্ছে হোয়ার ওয়াজ দ্য এপিক সেন্টার অফ আর্থকুইক দ্যাট হ্যাপেন্ড ইন আসাম ইন 1950। তো 1950 সালের যে আসামের যে ভূমিকম্প হয়েছিল, আর্থকুইক, খুব বেশি ফেমাস, তো খুব বেশি ভয়ানক আর্থকুইক। তো সেটা কোথায় হয়েছিল, এপিসেন্টার কোথায় ছিল, অর্থাৎ এটার জড় কোথায় ছিল, সোর্স কোথায় ছিল। তো সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ, এবং আমি জানি না আরও অপশন ছিল কি কোন এক্স্যাক্ট অপশন। তো এক্স্যাক্ট অপশন হলে সেটা হবে মিশমি হিলস বলে একটি জায়গা, তো সেটা অরুণাচল প্রদেশে আছে। তো সেটা সেই জায়গায় কিন্তু এসেছিল। তো যদি অরুণাচল প্রদেশ শুধু থাকে তাহলে সেটা হবে অরুণাচল প্রদেশ। এরপরে কোয়েশ্চনটি হচ্ছে হুইচ সি কানেক্ট ইউরোপ অ্যান্ড এশিয়া। কোন সি ইউরোপ এবং এশিয়াকে কানেক্ট করে। তো সেটা হচ্ছে মেডিটেরিয়ান সি। এরপরে হচ্ছে অর্থাৎ ভূমধ্যসাগর। এরপর হচ্ছে হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। যদি এরকম হয়, যদি হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তাহলে এনি বেসান্ত হবে। কিন্তু যদি এরকম হয় যে হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট, যদি এরকম অ্যাড দিয়ে থাকে, আমি তো জানি না, আমি এক্সাম অ্যাপিয়ার হইনি, সেজন্য আমি জানি না ইন্ডিয়ান এসেছিল কি না ওমেন ছিল। তো যদি ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট হয় তাহলে কিন্তু সরোজিনী নাইডু হবে, কিন্তু যদি জেনারেলি ওমেন হয় তাহলে কিন্তু অ্যানি বেসান্ত, কারণ অ্যানি বেসান্ত হলেন ব্রিটিশ নাগরিক, তো ইনি হচ্ছেন ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট। যদি ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট হয় ন্যাশনাল কংগ্রেসের, তাহলে সেটা হবে আনসার সরোজিনী নাইডু। তো সেটা আপনারা কমেন্ট সেকশনে বলবেন যে ইন্ডিয়ান ছিল না ওমেন প্রেসিডেন্ট ছিল, না ইন্ডিয়ান ওমেন ছিল। এরপরে কোয়েশ্চেনটি হচ্ছে হু ইজ দ্য চিফ সোর্স অফ ইনকাম অফ পঞ্চায়েত রাজ। পঞ্চায়েত রাজের চিফ সোর্স অফ ইনকাম কি। তো সেটা গ্রান্টস প্রোভাইডেড বাই দ্য গভর্নমেন্ট, অর্থাৎ সরকারের দ্বারা যে গ্রান্ট দেওয়া হয় সেটাই ওদের ইনকাম, পঞ্চায়েত রাজের ইনকাম।
এরপরে কোয়েশ্চেনটি ছিল হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ফার্স্ট রিজিয়নাল পলিটিক্যাল পার্টি। তো প্রথম রিজিয়নাল পলিটিক্যাল পার্টি অর্থাৎ আঞ্চলিক পার্টি সেটার নাম কি? তো অনেকে দিয়েছিলেন ডিএমকে, কিন্তু ডিএমকে নয়। যদি স্যাড অর্থাৎ শিরোমণি আকালি দল, সেটা হচ্ছে পাঞ্জাবের একটি রিজিয়নাল পার্টি। যদি এই অপশনটি থাকে তাহলে কিন্তু সেটা হবে, কারণ এই স্যাড সেটা 100 ইয়ার্স হয়ে গেছে অলরেডি তো এই রিজিয়নাল পার্টি গড়ার। কিন্তু ডিএমকে অনেকে দিয়েছেন, ডিএমকের কিন্তু অনলি 72 ইয়ার্স হয়েছে। যদি মানে স্যাড থাকে এবং ডিএমকে থাকে তাহলে স্যাড হবে আনসার, কিন্তু যদি স্যাড থাকে না এবং শুধু ডিএমকে থাকে তো সেকেন্ড হচ্ছে ডিএমকে ওল্ডেস্ট। কিন্তু যদি স্যাড থাকে তাহলে অর্থাৎ আকালি দল, শিরোমণি আকালি দল, সেটা হবে শুদ্ধ উত্তর। এরপরে কোয়েশনটি হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ ইন্ডিয়ার সেন্ট্রাল ব্যাঙ্ক। তো সেটা ইজি কোয়েশন, ক্লাস 10এই আপনারা 10-এর সোশ্যাল সায়েন্সে বুকে আছে। তো সেটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আরবিআই। এরপরে কোয়েশনটি হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ম্যাটেরিয়ালস ওয়াজ নট নোন ফর দ্য পিপল অফ ইন্ডিয়া সিভিলাইজেশন। তো ইন্ডিয়া সিভিলাইজেশনের লোকেরা ওদের জন্য কোন ম্যাটেরিয়াল, কোন ধাতু তাদের জানা ছিল না। তো সেটা হচ্ছে লোহা অর্থাৎ লু, যাকে আসামিজে লু বলে এবং বাংলাতে লোহা বলে। এরপরে কোয়েশনটি ছিল হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ফার্স্ট হিস্টোরিক্যাল এনশিয়েন্ট কিং অফ আসাম। প্রথম হিস্টোরিক্যাল অর্থাৎ প্রথম ওল্ডেস্ট কিং আসাম এনশিয়েন্ট আসামের কে ছিলেন? তো সেটা হবে মহিরাঙ্গা দানব। এরপরে কোয়েশনটি ছিল হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট দ্য মেম্বার অফ ড্রাফটিং কমিটি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো ইন্ডিয়ান কনস্টিটিউশনের কিছু অপশন ছিল। তো ইন্ডিয়ান কনস্টিটিউশন মেম্বার ছিলেন টোটাল 7 জন মেম্বার ছিলেন টোটাল ড্রাফটিং কমিটির, এবং এই 7 জন মেম্বারের থেকে এরপর চেয়ারম্যান বানানো হয়েছিল বি.আর. আম্বেদকরকে, এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিন্তু মেম্বার ছিলেন না, সুতরাং শুদ্ধ উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এরপরে কোয়েশনটি ছিল হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি হ্যাজ ইউনিটারি গভর্নমেন্ট। ইউনিটারি গভর্নমেন্ট কোন মানে একনায়কতন্ত্রীয় মানে এককেন্দ্রিক সরকার কোন দেশে আছে? সেটা হবে গ্রেট ব্রিটেন। এরপরে কোয়েশনটি হচ্ছে হুইচ অ্যানিমেল ওয়াজ ইউজড দ্য রয়্যাল স্টেট সিম্বল অফ এনশিয়েন্ট কিং অফ কামরূপ। তো সেটা হবে এলিফ্যান্ট। সেটা কিন্তু এপিএসসিতেও এসেছিল, আসাম হায়ার সেকেন্ডারি টেটেও এসেছিল এই কোয়েশনটি। তো শুদ্ধ উত্তর হবে এলিফ্যান্ট। এরপরে কোয়েশনটি হচ্ছে হোয়াট ওয়াজ দ্য শেপ অফ কয়েন্স। তো কয়েন্সগুলোর শেপ কী ধরনের ছিল কুচ কিংয়ের? তো সেটা বারবারই এসে থাকে যে কোনো কম্পিটিটিভ এক্সামে। তো সেটা হলো রাউন্ড শেপের। এরপরে কোয়েশনটি হলো অনেক ইজি এক্সপেক্টেড কোয়েশন এবং যে কোনো এক্সামে এসে থাকে। তো সেটা হলো হু ওয়াজ দ্য ফাউন্ডার কিং অফ বার্মান ডাইনেস্টি। তো সেটা হচ্ছে পুষ্যবর্মন, বার্মান ডাইনেস্টির ফাউন্ডার কিং। এরপরে কোয়েশনটি ছিল হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেট হ্যাড নেগেটিভ রেট অফ পপুলেশন গ্রোথ 2001-11। তো 2001-11 মধ্যে নেগেটিভ গ্রোথ কোন স্টেটের ছিল? তো সেটা শুদ্ধ উত্তর হবে নাগাল্যান্ডের। অর্থাৎ গ্রোথ হয়নি ওদের, নেগেটিভ হয়েছে, ওদের ডেথ রেট বেশি ছিল, বার্থ রেট কম ছিল, ওদের পপুলেশন গ্রোথটা নেগেটিভ ছিল। তো নাগাল্যান্ড শুদ্ধ উত্তর। এরপরে কোয়েশন হলো টোটাল নাম্বার অফ হিমস ইন ঋগ্বেদ। তো এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি বলছেন। তো অ্যাকচুয়ালি 1027 কিন্তু অপশনে ছিল না সেটা। তো শুদ্ধ উত্তর অপশনে 127 মানে 1027, সেটা হবে শুদ্ধ উত্তর। এরপরে কোয়েশনটি হলো হু ওয়াজ দ্য ফার্স্ট ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। তো সেটা শুদ্ধ উত্তর হবে সুকুমার সেন। এরপরে কোয়েশন হুইচ ওয়ার্ড ওয়াজ ইনকর্পোরেটেড ইন দ্য প্রিএম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বাই 42nd অ্যামেন্ডমেন্ট। তো 1976-এ অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল 42nd অ্যামেন্ডমেন্ট, এবং সেখানে দুটি ওয়ার্ড যুক্ত করা হয়, সেটা হচ্ছে সোশ্যালিস্ট এবং সেকুলার। তো অপশানে ছিল সোশ্যালিস্ট, তো সুতরাং শুদ্ধ উত্তর হবে সোশ্যালিস্ট। এরপরে কোয়েশনটি হলো হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যানেট ইজ নিয়ারেস্ট টু দ্য সান। এরকম যদি কোয়েশন এসে থাকে তো সেটার শুদ্ধ উত্তর হবে মার্কারি অর্থাৎ বুধ। এরপরে কোয়েশন ছিল হোয়ার ডিড দ্য ফার্স্ট মিটিং কনভেনশন অফ আসাম অ্যাসোসিয়েশন হেল্ড ইন। তো সেটা কোথায় হয়েছিল? ডিব্রুগড়ে হয়েছিল, এবং সেটা 1905-এ হয়েছিল সেই সেশনটা, এবং আসাম অ্যাসোসিয়েশন গঠিত হয় 1903-তে। এরপরে কোয়েশনটি হলো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য নর্থ ব্যাঙ্ক ট্রিবিউটারি রিভার অফ ব্রহ্মপুত্র। তো যদি কেউ বলছে যে ধনশিরি, সেটা অপশনই ছিল না। তো যদি অপশন না থাকে তাহলে সুবনশিরি। এই দুইটি নদী কিন্তু নর্থ ব্যাঙ্ক ট্রিবিউটারি ব্রহ্মপুত্র রিভারের, তো সেটাই হবে। তো যদি ধনশিরি অপশন না থাকে তাহলে সুবনশিরি ছিল, তাহলে সেটা হবে শুদ্ধ উত্তর। বা এই দুটির মধ্যে যদি ধনশিরি থাকে না তাহলে তো সুবনশিরি, সেটা হবে আনসার। তো এই দুইটির মধ্যে অনেকেই কনফিউজ হয়েছেন কোনটি মানে অপশনে ছিল, তো এই দুটি হবে আনসার।
এরপরে কোয়েশনটি ছিল হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ ফ্রেশ ওয়াটার অফ হিউম্যান ইউজেবল ওয়াটার। ফ্রেশ ওয়াটার বা হিউম্যান ইউজেবল ওয়াটার যেগুলো, তো সেগুলো কত পার্সেন্ট? অনলি 2.5% বা 2.6%। অনেক কন্ট্রোভার্সি আছে ফ্রেশ ওয়াটার নিয়ে, তো সেটা অ্যারাউন্ড 3% আমরা কনসিডার করি। তো শুদ্ধ উত্তর হবে 3%। এবং 1%ও ছিল, কিন্তু 1% অর্থাৎ ড্রিঙ্কেবল ওয়াটার অর্থাৎ খাওয়ার জন্য জল অনলি 0.4%, যাকে আমরা 1%ও মানে রাউন্ড ফিগারে বলে থাকি। তো এখানে বলা হচ্ছিল যে ফ্রেশ ওয়াটার কতটুকু, তো সেটা হবে 3%। এবং যদি বলা হতো যে ড্রিঙ্কেবল ওয়াটার, সেটা হতো 1%। অ্যাকচুয়ালি ড্রিঙ্কেবল ওয়াটার 0.4% প্লাস। তো অনেক কন্ট্রোভার্সি আছে এই কোয়েশ্চেনগুলো নিয়ে। তো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস 2011 হুইচ ডিস্ট্রিক্ট অফ আসাম ইজ দ্য হাইয়েস্ট লিটারেসি রেট, তো সেটা হচ্ছে কামরূপ মেট্রো। এবং লোয়েস্ট লিটারেসি রেট সেটা হচ্ছে ধুবড়ি। এরপরে কোয়েশ্চেন ছিল হোয়াট ইজ জিডিপি। তো জিডিপি সেটার ফুল মিনিং হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তো এরকম অপশন ছিল টোটাল গ্রস প্রোডাকশন অফ এ কান্ট্রি, একটি কান্ট্রির মানে নিজের দেশের ভিতর যে প্রোডাকশন হয়, তো সেটাই হচ্ছে জিডিপি। তো এরকম একটি অপশন ছিল, তো সেটাই শুদ্ধ উত্তর। এরপরে কোয়েশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ফলস। তো এখানে 4টি অপশন ছিল এবং বাকি 3টি শুদ্ধ ছিল এবং এটি কিন্তু ভুল ছিল, অর্থাৎ দেয়ার আর 3 স্যাটেলাইটস অফ প্ল্যানেট স্যাটার্ন। তো স্যাটার্ন যে উপগ্রহ মানে স্যাটার্ন, সেটার কিন্তু কয়টি স্যাটেলাইট ছিল? স্যাটার্নের স্যাটেলাইট 53, অ্যারাউন্ড 53। তো সেটা হবে ভুল। তো বাকি 3টি শুদ্ধ ছিল, তো শুদ্ধ উত্তর এটাই হবে। এরপরে কোয়েশ্চেন ছিল হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ CO2 ইন দ্য এয়ার। এয়ারে কার্বন ডাইঅক্সাইডের পার্সেন্টেজ কত ছিল? তো 0.03 আমরা বলে থাকি, কিন্তু অ্যাকচুয়াল পার্সেন্টেজ হলো 0.035%। তো যেটা অপশনে ছিল আপনি সেটা দিয়ে দেবেন। 0.035 যদি থাকে তো সেটা শুদ্ধ, নাহলে 0.03 যদি থাকে তো সেটাও শুদ্ধ। এরপরে কোয়েশ্চনটি ছিল হুইচ স্টেট ইজ দ্য মোস্ট ডেন্সলি পপুলেটেড, সবচেয়ে বেশি পপুলেশন ঘনত্ব, পপুলেশনের জনসংখ্যার ঘনত্ব কোন স্টেটে 2011 সেন্সাসে? তো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এরপরে কোয়েশ্চন হলো হু ওয়াজ দ্য ফার্স্ট পার্সন টু ক্লাসিফাই বা ডিভাইড দ্য গভর্নমেন্ট, অর্থাৎ সরকারকে বিভাজন করার প্রথম কে করেছিলেন? তো সেটা হবে প্লেটো। এরপরে কোয়েশ্চেন হু ওয়াজ দ্য ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রথম ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন? তো সেটা হচ্ছে ডক্টর এস রাধাকৃষ্ণন, যার জন্মদিনে আমরা কী করি? টিচার্স ডে সেলিব্রেশন করে থাকি। এরপরে কোয়েশ্চেন ছিল হোয়াট ওয়াজ দ্য চিফ অকুপেশন অফ আরিয়ান, অর্থাৎ আরিয়ানদের মুখ্য জীবিকা কী ছিল? তো ওদের পেস্টোরাল অর্থাৎ পশুপালক, তো সেটা ছিল ওদের মেইন অকুপেশন। এরপরে কোয়েশ্চনটি ছিল ক্রোনোলজি অফ হাইয়েস্ট পার ক্যাপিটা স্টেট। তো সেটার অপশন তো যেহেতু মানে কোনটি স্টেট ছিল তো সেটা আমি জানি না। তো অ্যাকচুয়ালি সবাই বলছেন যে কেরালা, মিজোরাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, আসাম, মণিপুর, তো এগুলো ছিল। তো এগুলো যদি হয় তাহলে এই ক্রোনোলজিক্যাল অর্ডার হবে, অর্থাৎ প্রথম কেরালা হবে, এরপর মিজোরাম যদি হয় মিজোরাম হবে, অরুণাচল প্রদেশ হবে, নাগাল্যান্ড হবে, আসাম হবে, মণিপুর হবে। তো এরকম এই হলো ক্রোনোলজি। তো এই স্টেটগুলো সবাই বলছেন যে এই স্টেটগুলোর নাম ছিল, তো সেটাই হবে শুদ্ধ উত্তর, মানে এরকম ক্রোনোলজিক্যাল অর্ডার। তো এক্স্যাক্টলি আমি যেহেতু মানে জানি না কোয়েশ্চেন, তো সেজন্য আর বলছি না কোনটি শুদ্ধ হবে। তো এই ক্রোনোলজিক্যাল অর্ডারটা যদি এরকমভাবে হতে যদি কোনো অপশানে থাকে তো সেটা হবে। এরপরে কোয়েশ্চেনটি ছিল হুইচ কান্ট্রি ইজ নোন এজ দ্য হোমল্যান্ড অফ ফেডারেশন। তো সেটা ক্লাস 10-এর SST বুকে আপনারা পেতে পারবেন। তো সেটা হচ্ছে USA, আমেরিকাকে বলা হয় যুক্তরাষ্ট্রের গৃহভূমি। এরপরে কোয়েশ্চেনটি ছিল পভার্টি সেন্সাস, তো সেটা কার দ্বারা মানে কন্ডাক্ট করা হয়? তো সেটা হচ্ছে NSSO এমপ্লয়মেন্ট থেকে শুরু করে পভার্টি, তো সেটা ওরা কী করে সার্ভে কন্ডাক্ট করে থাকে। তো ওদের ফুল মিনিং হচ্ছে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস। এরপরে কোয়েশ্চেনটি ছিল হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রিসেন্টলি মেড আসামস ন্যাশনাল পার্ক, এরকম একটি কোয়েশ্চেন ছিল। তো সেটা রাইমোনা ন্যাশনাল পার্ক, সেটা রিসেন্টলি হয়েছে এবং এখন বর্তমানে টোটাল 7টি ন্যাশনাল পার্ক আসামে আছে। আগে ছিল 5টি, বর্তমানে 2টি এড হয়ে 7টি হয়েছে। এরপরে কোয়েশ্চেনটি ছিল হাউ মেনি টায়ার লেয়ার্স আর দেয়ার ইন আসাম পঞ্চায়েত রাজ সিস্টেম। তো আসাম পঞ্চায়েত রাজ সিস্টেমে কয়টি লেয়ার আছে? 3টি লেয়ার আছে, যেমন জেলা পরিষদ, গাঁও পঞ্চায়েত সেটা, এরপর পঞ্চায়েত সমিতি, এরপর গ্রাম পঞ্চায়েত, তো এই 3টি। এরপরে কোয়েশ্চনটি ছিল ন্যাচারাল গ্যাস ইজ ফাউন্ড হাইয়েস্ট ইন হুইচ স্টেট। তো ন্যাচারাল গ্যাস সবচেয়ে বেশি পাওয়া যায় কিন্তু আসামে, অ্যারাউন্ড 25% আসামেই কিন্তু আসাম থেকে বের করা হয়।
এরপরে কোয়েশনটি ছিল হোয়েন ডিড দ্য স্টাম্প ডিউটি ফার্স্ট ইম্পোজড ইন ইন্ডিয়া, তো সেটা ব্রিটিশ সরকারের দ্বারা স্টাম্প ডিউটি প্রথম 1899-এ ইম্পোজ করা হয়েছিল ভারতে, মানে আসামে। এরপরে কোয়েশনটি ছিল হোয়েন ডিড দ্য পঞ্চায়েত রাজ সিস্টেম স্টার্টেড ইন আসাম, তো আসামে সেটা 1994-এ শুরু হয়েছিল। এরপরে একটি কোয়েশন ছিল যে ফলস এনইসি অর্থাৎ নর্থ ইস্ট কাউন্সিলের বিষয়ে একটি ফলস, বাকি তিনটি শুদ্ধ ছিল এবং একটি ফলস ছিল, এবং অর্থাৎ যে ফলসটি ছিল সেটি হচ্ছে নর্থ ইস্ট কাউন্সিল ওয়াজ এস্টাবলিশ ইন 1973, এটা কিন্তু 1972 মানে 1-এ কিন্তু এস্টাবলিশ হয়েছিল এবং 2-তে সেটা ইমপ্লিমেন্ট হয়েছিল, তো সেটা হচ্ছে ফলস, তো এটাই হবে শুদ্ধ উত্তর। বাকি তিনটি শুদ্ধ ছিল, সেগুলো আমার মনে নেই, মানে যারা বলেছেন ওদের মনে নেই। এরপরে কোয়েশনটি ছিল নেড ফি বলে আরেকটি কোয়েশন ছিল। নেট ফি যার ফুল মিনিং হচ্ছে নর্থ ইস্টার্ন ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড, তো সেটার বিষয়ে একটি ফলস, তো সেটা হচ্ছে নেট ফি মিনস নর্থ ইস্ট ডেভেলপমেন্ট ফাইন্যান্স ইনস্টিটিউট, সেটা নয়, নর্থ ইস্টের ফুল মিনিং হচ্ছে নর্থ ইস্টার্ন ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড, তো সেটাই হবে ফলস, তো বাকি তিনটে শুদ্ধ ছিল। এরপরের কোয়েশনটি ছিল হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাবাউট নীতি আয়োগ, নীতি আয়োগের বিষয়ে কোনটি শুদ্ধ ছিল, তো সেটা হবে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ, সেটা হচ্ছে নীতি আয়োগের ফুল মিনিং, এই নীতির ফুল মিনিং হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ, এবং বাকি তিনটি ফলস ছিল, তো এটাই শুদ্ধ ছিল। এবং নীতি আয়োগ সেটা প্ল্যানিং কমিশনের বদলা, মানে বিপরীতে, মানে এক্সচেঞ্জ করা হয়েছিল নীতি আয়োগ। এরপরে কোয়েশনটি ছিল দ্য সরকারি কমিশন ইজ রিলেটেড টু হোয়াট, তো সেটা হচ্ছে সেন্ট্রাল স্টেটের রিলেশনশিপ, সেটা এক্সামিনের জন্য। এরপর আরেকটি কোয়েশন ছিল যে ওয়েলথ ইন ইকোনমি মিনস, তো সম্পদ ইকোনমিতে মিনিং কি, এই দুইটি অপশন ছিল, তো শুদ্ধ উত্তরটি হবে অপশন বি অর্থাৎ ওয়েলথ অ্যাজ এনিথিং অফ ভ্যালু, তো এরকম কেউ বলছেন যে এনিথিং অফ ভ্যালু, এরকম কিছু অপশন ছিল, তো সেটা হবে শুদ্ধ উত্তর, অর্থাৎ ইকোনমিক্সে ওয়েলথের মানে হচ্ছে এনিথিং অফ ভ্যালু। এরপরের কোয়েশনটি হচ্ছে দ্য পার্সেন্টেজ অফ কন্ট্রিবিউশন গোজ টু দ্য ইন্ডিয়ান জিডিপি ফ্রম দ্য এগ্রিকালচার সেক্টর, অর্থাৎ এগ্রিকালচারাল সেক্টর থেকে মানে ইন্ডিয়ার জিডিপিতে কতটুকু কন্ট্রিবিউশন হয় ইন্ডিয়ার জিডিপিতে, সেটা হচ্ছে 18%, কেউ কেউ দিয়েছেন 68, তো সেটা হবে না, অর্থাৎ শুদ্ধ উত্তর হবে 18%। 68 হলো কি, মানে এই এগ্রিকালচার সেক্টরে টোটাল মানুষ নিয়োগ হচ্ছেন 68 to 70% মানুষ, মানে ভারতে নিয়োগ, কিন্তু এই এগ্রিকালচার থেকে মুনাফা হয়, অর্থাৎ ইন্ডিয়ান জিডিপিতে কন্ট্রিবিউশন হয় 18%, তো সেটা হবে শুদ্ধ উত্তর। এরপরে কোয়েশনটি ছিল হুইচ কন্টিনেন্ট ইজ ডিভাইডেড ইকুয়ালি বাই ইকুয়েটর, তো সেটা হবে আফ্রিকা। এরপরে কোয়েশনটি হচ্ছে দ্য ডিফ্লেকশন অর ডিরেকশন অফ উইন্ড অ্যান্ড ওশেন কারেন্টস আর ডিউ টু কি, তো সেটা হবে আর্থস রোটেশন অ্যান্ড রিভলিউশন, সেটার জন্য কি হয় ডিরেকশন ডিফ্লেকশন, বাতাসের এবং সমুদ্রের কারেন্ট, তো সেটা হয় আর্থের রোটেশন এবং রিভলিউশনের জন্য। এরপরে কোয়েশনটি ছিল হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ আর হ্যাভিং স্ট্রং অপোজিশন পার্টি, তো সেটা হবে ইন্ডিয়া এবং ইউএসএ, তো ওদের অপোজিশন পার্টির, মানে আর বাকিগুলো অপশন আমার ঠিক মনে নেই, তো এটি অপশন আমার লাগছে শুদ্ধ, অর্থাৎ ইন্ডিয়া এবং ইউএসএর অপোজিশন পার্টির মানে যেটা মাহাত্ম, সেটা অনেক, মানে ওদের অপোজিশন পার্টির যে গুরুত্ব সেটা অনেক বেশি, এবং ওই অপোজিশন পার্টির অনেক পাওয়ার আছে। যেমন ইউএসএ রিসেন্টলিতে, মানে ইউএসএ একটি মানে অপোজিশন পার্টি, যখন ডোনাল্ড ট্রাম্প ছিলেন ইউএসএর প্রেসিডেন্ট, তখন অপোজিশন পার্টিরা কী করেছিল, ইমপিচমেন্টের জন্য দুবার মোশন একটি তৈরি করেছিল, তো সেটা মানে মোশন পাস করার জন্য ওরা বিল প্রস্তাবন করেছিল, তো এরকম পাওয়ার আছে ইউএসএর, ভারতেরও কিন্তু অপোজিশন পার্টির অনেক পাওয়ার আছে। এরপরে কোয়েশনটি হলো হুইচ স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট রেট অফ আনএমপ্লয়মেন্ট, হাইয়েস্ট যদি হরিয়ানা থাকে তাহলে সেটা হরিয়ানা হবে, কারণ হরিয়ানা হচ্ছে হাইয়েস্ট রেট অফ আনএমপ্লয়মেন্ট। যদি কেউ বলছেন যে হরিয়ানা অপশন ছিল না, রাজস্থান ছিল, তাহলে সেটা হবে শুদ্ধ উত্তর রাজস্থান। এরপরে কোয়েশনটি ছিল যে নিচের এইগুলোকে ইভেন্টগুলোকে, হিস্টোরিক্যাল ইভেন্টগুলোকে, ঐতিহাসিক ঘটনাগুলোকে ক্রনোলজিক্যালি সাজানোর জন্য, তো সেটা হবে প্রথম হবে গান্ধীজির অ্যারাইভেল, সেটা হতো 1915 সালে গান্ধীজি ভারতে আসেন, রিটার্ন হন ভারতে। এরপর হবে লর্ড চ্যান্সফোর্ড, তিনি 1916 থেকে 1921 পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল ছিলেন, তো সেটা হবে সেকেন্ড। এরপর থার্ড হবে জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার, সেটা হবে 1919, এবং নন কর্পোরেশন হবে ফোর্থ, অর্থাৎ 1920-তে নন কর্পোরেশন মুভমেন্ট স্টার্ট হয়, তো সেটা হবে 1, 2,
এরপর 3, এরপর 4, এরকমভাবে মানে ক্রনোলজিক্যাল অর্ডারটা হবে। এরপরে কোয়েশনটি ছিল হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ফলস, তো নিজের মধ্যে কোনটি ছিল ফলস, তো বাকিগুলো শুদ্ধ, এটা হবে ফলস, অর্থাৎ ফকল্যান্ড আইল্যান্ড সিটির ইন দ্য প্যাসিফিক অশেন, সেটা হবে ফলস। এরপরে একটি কোয়েশন ছিল ম্যানরেগার বিষয়ে, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট সেটার বিষয়ে, তো কোনটি ইনকারেক্ট ছিল অর্থাৎ ফলস ছিল, তো বাকি 3টি শুদ্ধ ছিল এবং এটি ফলস ছিল, অর্থাৎ ইট গিভস আনএমপ্লয়মেন্ট অ্যালাওয়েন্স, অর্থাৎ যারা আনএমপ্লয়েড ওদেরকে অ্যালাওয়েন্স দেওয়ার জন্য, সেটা এরকম নয়, সেটা জব গ্যারেন্টি দেওয়ার জন্য ম্যানরেগা হয়েছিল, অর্থাৎ 1 বছরের মধ্যে 100 দিন মানে জব গ্যারেন্টি, সেটা ম্যানরেগার পলিসি ছিল, মানে যারা গরিব লোকরা ওদের ডেইলি ওয়েজার, ওদের জন্য কাজের সুযোগ। তো এটি হবে ভুল, অর্থাৎ আনএমপ্লয়মেন্ট অ্যালাওয়েন্স নয়, কিন্তু ঘরে বসে বসে পয়সা পাওয়া সেটা কিন্তু মনরেগার নয়, অর্থাৎ কাজ করে পয়সা পাওয়া সেটাই হচ্ছে মনরেগার। বাকি 3টি যেগুলো আছে সেগুলো শুদ্ধ ছিল, তো এটি হচ্ছিল যেটা ইনকারেক্ট। এরপরের নেক্সট কোয়েশ্চন ছিল হুইচ আর দ্য 2 স্টেটস টু দ্য সাউথ অফ আসাম, আসামের সাউথে কোন দুটি স্টেট, কোন দুটি রাজ্য ভারতের, তো সেগুলো হলো মিজোরাম এবং ত্রিপুরা, সেটা হলো আসামের সাউথে। এরপরে শেষমেশ কোয়েশ্চেন দ্য ইনস্ক্রিপশন ফাউন্ড ইন হারাপ্পান সাইটস ডিনোটস, তো এরকম একটি কোয়েশ্চেন ছিল, তো হারাপ্পান সাইটের কিছু ইনস্ক্রিপশন যেটা দ্বারা বোঝায় যে হারাপ্পান মানুষরা অনেক সিভিল, তো সেটা হবে শুদ্ধ উত্তর সিভিক্স, এরকম কিছু কোয়েশ্চেন ছিল। তো এই হলো টোটাল 57 কোয়েশ্চেন, টোটাল মেমোরি বেসড রিকালেক্টেড কোয়েশ্চেন। তো বাকি কোয়েশ্চেনগুলো আর মানে বাকির যারা এক্সপিরিয়েন্স ছিলেন বা অ্যাপিয়ার্ড হন ক্যান্ডিডেট, ওরা মনে রাখতে পারেননি। তো যদি আপনার মনে হয় কোনো কোয়েশ্চন থেকে গেছে, তাহলে প্লিজ এই নিচের দেওয়া কমেন্ট সেকশনে আপনারা নিশ্চয়ই বলবেন, এবং যদি কোনো কোয়েশ্চন আপনারা মনে করেন যে ভুল বা আনসার ভুল বা কোয়েশ্চনও ভুল, তাহলে প্লিজ নিচের কমেন্ট সেকশনে সুন্দরভাবে লিখে দেবেন, এবং আপনারা নিশ্চয়ই বলবেন আপনাদের এই 57-এর মধ্যে আপনার কত স্কোর হয়েছে, সেটা আপনারা নিশ্চয়ই লিখে বলবেন। ধন্যবাদ।